ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বলেছিলেন তার যদি ১০ গুণ বেশি কষ্ট করতে হয় তিনি করবেন এবং তিনি অলরেডি সেটা শুরু করে দিয়েছেন। ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ের মাঝখানে তার রয়েছে একটা ইনক্রেডিবল হ্যাটট্রিক। একই সাথে মাদ্রিদ ফ্যানরা কষ্টে এবং সুখে রয়েছে। সুখে কেন? কারণ তাদের রিসেন্ট পারফরম্যান্স তাদের আসলে সুখের কোনো রিজন দিচ্ছিল না এবং ওসাসুনার বিপক্ষে এই জয় এবং একই সাথে ভিনিসিয়াসের হ্যাটট্রিক ও ১৭৭ দিন পরে জুড বেলিংহামের স্কোর করা সব মিলিয়ে কিন্তু একটা স্বস্তি দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে। কিন্তু সেখানে ঘাড়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসলো ইনজুরি। ইনজুরি মিলিটাওর, ইনজুরি রদ্রিগোর এবং ইনজুরি হচ্ছে লুকাস ভাস্কেজের। এই ইনজুরির সমস্যা বেশ খানিকটাই ভোগাবে তাদেরকে। শুরুতেই যদি বলি আমি লুকাস ভাস্কেজের কথা, দেখেন তাদের অলরেডি কারভাহাল রাইট ব্যাক তিনি ইনজুরির কারণে পুরো সিজন জুড়ে মাঠের বাইরে থাকতেছেন। তাদের একমাত্র অ্যাভেইলেবল রাইট ব্যাক এখন লুকাস ভাস্কেজ, যে কিনা আবার ইনজুরিতে পড়েছেন এবং তিনি প্রায় ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা যাচ্ছে। অপরদিকে রদ্রিগো, যে কিনা চোট পেয়ে চলে যান, সেও কিন্তু অনেকটা ৪ সপ্তাহের মতো আসলে মাঠের বাইরে থাকতে হবে। তিনি ম্যাচ খেলতে পারবেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকে তার বোধহয় আর যাওয়া হচ্ছে না ব্রাজিলের হয়ে খেলতে। এবং একই সাথে সবথেকে বেশি দুঃখজনক ছিল মিলিটাওর ইনজুরি। তিনি প্রায় ৯ মাসের মতো মাঠের বাইরে থাকবেন। কারণ তিনি ACL ইনজুরিতে পড়েছেন, অর্থাৎ তার লিগামেন্টে হয়তো সেটা ছিঁড়ে গিয়েছে কিংবা খুব ভালোভাবেই ড্যামেজড হয়েছে। এখন এই মিলিটাও টানা ২ সিজনে ২ বার ACL ইনজুরিতে পড়েছে, যা কিনা একটা বড়সড় ইন্ডিকেশন দেয় যে মিলিটার ক্যারিয়ার বোধহয় এখানেই শেষ হয়ে যেতে পারে। কারণ ACL ইনজুরি একটা ফুটবলারের জন্য সবথেকে ভয়ানক কিছুর নামগুলোর মধ্যে একটা এবং যেটা সবাই এড়িয়ে চলতে চায় এবং সে মিলিটারি পরপর ২ বছর এই ইনজুরিতে পড়লেন। তো তার দ্রুততম সুস্থতার জন্য আমরা সকল ফুটবল ফ্যানেরা দোয়া করব। তো যাই হোক, মাদ্রিদের জন্য এই ইনজুরির খবরগুলো খুব বেশি একটা স্বস্তিদায়ক না। এখন এই ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয়, ওসাসুনা অ্যাকচুয়ালি দল হিসেবে কিছুই ফাইট দিতে পারে নাই। ওয়ান সাইডেড ম্যাচ ছিল। কোনো সময় কোনো মুহূর্তেই আসলে মনে হয় নাই যে ওসাসুনা রিয়াল মাদ্রিদকে চাপে রাখতে পারতেছে কিংবা রিয়াল মাদ্রিদের কাছ থেকে ম্যাচ বের করে আনার চেষ্টাও করতে পারতেছে। উল্টো তারা যখন এই জিনিসগুলো অ্যাটেম্প্ট করতে যাচ্ছিল, মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ তাদের মুখ থেকে খাবার নিয়ে এসে নিজে সেটা খেয়ে ফেলেছে এবং টোটাল ডমিনেশনের মাধ্যমে ম্যাচটা তারা জিতে যায়। ওভারঅল ম্যাচের হেডলাইনটা থাকবে ভিনিসিয়াসের হ্যাটট্রিক। ম্যাচের হেডলাইন আরো একটা থাকবে, সেটা হচ্ছে জুড বেলিংহামের ১৭৭ ম্যাচ পরে গোল ফর্মে ফিরে আসা। যে জুড বেলিংহামকে আমরা গত সিজনে দেখেছিলাম গোল নিয়ে সে দাপিয়ে বেড়াতো, সেই জুড বেলিংহাম এই সিজনে গোলই পাচ্ছিলেন না। এই সিজনে তার ১ম গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে এবং মাদ্রিদ ফ্যানরা অবশ্যই আশা করবে তার এই ফর্ম যাতে কন্টিনিউ করে। আরো একটা বড় হেডলাইন হতে চলেছেন পেপ গুয়ার্দিওলা। কেন হতে চলেছেন? কারণ তিনি তার ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে এমন কিছু ফেস করেছেন আজ, যেটা তিনি কখনো করেন নাই। তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে তিনি কখনো টানা ৪ টা ম্যাচ হারেন নাই, যেটা তিনি এই ম্যানচেস্টার সিটিকে নিয়ে এখন বর্তমানে ফেস করেছেন। টানা ৪ টি ম্যাচ তিনি হেরে গিয়েছেন। এখন ব্রাইটনের সাথে ২-১ গোলে হারের পিছনে যদি আমার কথা বলতে হয়, আমি বলব যে এখানে আসলে ম্যানচেস্টার সিটির ইনজুরি একটা বড় ক্রাইসিস আছে। আই নো তারা তারপরেও অ্যাটেম্প্ট করে গিয়েছে, চেষ্টা করে গিয়েছে। ট্যাকটিক্যালি যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলার দল নরমাল যেভাবে খেলে, তারা খুব বেশি ফ্লুইডিটি শো করতে পছন্দ করে। তাদের ফুটবল বেশ পজিশন সোয়াপিং হয়, ওভারলোড করে ডিফেন্সিভলি, অফেন্সিভলি ২ ক্ষেত্রে অ্যান্ড হাফ স্পেস গুলোকে খুব সুন্দরভাবে তারা অপারেট করতে চেষ্টা করে। বাট এই ক্ষেত্রে আসলে ফোর্ডেন বলেন কিংবা আপনি বলতে পারেন সাভিনো, তারা একই সাইডে পড়ে গিয়েছে এবং তাদের ওই অ্যাটাকটা না রাইট হ্যান্ড সেন্ট্রিকই হয়ে গিয়েছে। সেখান থেকে আপনি ওয়াকারের কথা বলেন। তো যাই হোক, অ্যাটাক গুলো সব ওয়ান হ্যান্ড সেন্ট্রিক হয়ে গিয়েছিল, যেটার কারণে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল অ্যান্ড খুব বেশি একটা যে মেজর থ্রেট ক্রিয়েট করে, যদিও তারা অনেক থ্রেট ক্রিয়েট করতো, বাট এগেইন মানে আপনি জানেন আপনার দিকে কি আসতেছে। সো আপনি সেটার এগেইনস্টে কিন্তু ভালোভাবে ডিফেন্স করতে পারবেন। অ্যান্ড আমার কাছে মনে হয় ব্রাইটন সেই জিনিসটাই করতে পারছে। অ্যান্ড লেফট হ্যান্ড সাইড থেকে আমার কাছে মনে হয় কোনো ভয়ানক বা হচ্ছে কোনো ক্লিয়ার কাট বা ক্লিনিক্যাল কিছু যে আসবে সেরকম আমার মনে হচ্ছিল না। পুরো ম্যাচ জুড়ে আমার কাছে হাতে গোনা ১-২ বারের বেশি মনে হয় না যে লেফট হ্যান্ড সাইড থেকে খুব ভালো কিছু হতে চলেছে। অ্যান্ড ডিফেন্সিভলি যদি বলি, সেখানেও বড়সড় ইনজুরির ছাপ রয়েছে। সো ওভারঅল যদি আমি বলি, রদ্রি এবং কেডিবি ছাড়া এই দলটার ব্যালেন্স আসলে গোছানো সম্ভব হচ্ছে না। আর বাকি ইনজুরি তো আছেই এবং গুন্ডোগান, যে গুন্ডোগান গত সিজনে বার্সেলোনার সেরা পারফর্মার ছিল,
আমার কাছে মনে হয় এই খুব ১-২ সিজনের মধ্যে বারবার টিম চেঞ্জের মাধ্যমে আই গেস তার সেটেলমেন্টে কিছুটা প্রবলেম হয়তো হচ্ছে। আগের গুন্ডোগানকে আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, ব্রাইটনের কাছ থেকে এখানে আসলে কোনো ক্রেডিট কেড়ে নেওয়ার মতো আসলে কিছুই হয়নি। ব্রাইটন দারুণ খেলছে। একদম নেক টু নেক ব্যাটল করে গিয়েছে। আপনি যতই বলেন সিটি ইনজুরিতে ছিল, মাঠে যেহেতু নামতে হইছে, সেহেতু আমরা ওই ম্যাচটা নিয়েই কথা বলব। ওই স্কোয়াড নিয়েই কথা বলব, যেখানে আমার কাছে মনে হইছে ব্রাইটন একদম হেড টু হেড ফাইট দিছে এবং তারা ক্রেডিট ডিজার্ভ করে। তো যাই হোক, লিভারপুলও ম্যাচটা জিতে গিয়েছে এবং লিভারপুলের সাথে ম্যানচেস্টার সিটির গ্যাপ হয়ে গিয়েছে ৫। অর্থাৎ লিভারপুল ফ্যানরা আসলে স্বপ্ন এবার দেখতেই পারে যে তারা এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেল উঁচিয়ে ধরবে। অ্যাগেইন আপনি পেপ গার্দিওলার দলকে সিজনের শেষ দিকের আগ পর্যন্ত আসলে কখনো রাইট অফ করতে পারবেন না। ইভেন লাস্ট ম্যাচেও আপনি রাইট অফ করতে পারেন না। কারণ পেপ গার্দিওলার দল বা ম্যানচেস্টার সিটি সিজনের শেষ দিকে একটা ভয়ানক কামব্যাক দেয়। তো যাই হোক, আপাতত আজকের দিনের জন্য ইন্টারেস্টিং নিউজ এবং যত সমস্ত ইনফরমেশন কথা ছিল তা ছিল এখানেই। সবাই ভালো থাকবেন। পিস।